আসসালামু আলাইকুম। ব্লকচেইনের সহজ পাঠ পর্ব ৩। মূলত আজকে ব্লকচেইনের বেসিক ডিসকাশন শেষ করব। এর পরের পর্বগুলো যখন থাকবে তখন স্পেসিফিক ব্লকচেইন ফর ফাইন্যান্স, ব্লকচেইন ফর সাপ্লাই চেইন, ব্লকচেইন ফর আদার্স। বাট আজকে আমরা ব্লকচেইন সম্পর্কে প্রাথমিক ধারণাটা নেয়ার যে প্রক্রিয়ায় ছিলাম সেটি শেষ করব। আজকে মূলত ডিসকাস করব ডিস্ট্রিবিউটেড লেজার কি, ওভারঅল ব্লকচেইন বলতে আমরা কি বুঝি, ব্লকচেইনের ডেটা কোথায় স্টোর থাকে, যেহেতু সেন্ট্রালাইজ কোনো ডেটাবেস ইউজ করে না ব্লকচেইন টেকনোলজি, তাহলে কোথায় এটা স্টোর হয়, আর এটি কেন এই ব্লকচেইনের ইনফরমেশন বা ডেটা ডিলিট, এডিট বা হ্যাক করা যায় না এবং আদৌ করা যায় কিনা সেই কোশ্চেনগুলো এখন ডিসকাস করব। আমরা মূলত আগে প্রথম পর্বে খুব সংক্ষিপ্ত ভালোভাবে আলাপ করেছিলাম ডেটাবেস কি, অনলাইন এবং অফলাইন ডেটাবেস, সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ ডেটাবেস সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তার বেসিসে আমরা দেখেছি যে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক এবং ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক কি, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ডেটাবেস সম্পর্কে ধারণা নিয়েছিলাম, কারণ আমরা দেখেছি যে ব্লকচেইনে আসলে আমাদের ডিপেন্ডেন্ট ডেটাবেস ইউজ করা হয়, লজিক্যাল থাকে, হ্যাশট্যাগ হ্যাশ থাকে, হ্যাশের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো একটা হ্যাশের তথ্য বা কোনো একটা ব্লকের ইনফরমেশন চেঞ্জ করলে এই চেঞ্জের ফলে ব্লকচেইনটা ওভারঅল ভেঙে পড়ে। সো এই ডিসকাশনগুলো আমরা করেছি। আজকে যেটি করব সেটা হচ্ছে বলেছি ডিস্ট্রিবিউটেড লেজার, ব্লকচেইন টেকনোলজি ওভারঅল এবং ব্লকচেইনের কোথায় স্টোর হয়, মাইনিং এবং মাইনার্স, মাইনিং অ্যাক্টিভিটিস কি এবং মাইনার কাদেরকে বলা হয়, এবং ডেফিনেটলি যে ডিসকাশনটা করলাম যে হ্যাক করা যায় কি যায় না, এই ডিসকাশনগুলো থাকবে। এখন আমরা জানি যে ব্লকচেইন মূলত একটা ডিসেন্ট্রালাইজড ডেটাবেস বা নেটওয়ার্ক। তাহলে কোশ্চেন থাকতে পারে আপনাদের যে ব্লকচেইন কি সেন্ট্রালাইজ হতে পারে না? ইয়েস, সেন্ট্রালাইজ হতে পারে, কিন্তু সেন্ট্রালাইজ ডেটাবেস ব্লকচেইন ইউজ করে না, বাট হতে পারে। ব্লকচেইন শুধুমাত্র ডেটাবেসের একটি স্ট্রাকচার। এখানে ডেটা, একটি ডেটা অন্য একটা ডেটার সাথে সম্পর্ক ছাড়া চলতে পারে না, অর্থাৎ একটা ডেটার সাথে আরেকটা ডেটার লিঙ্ক থাকে, এই লিঙ্ক ছাড়া চলতে পারে না। কিন্তু এই ডেটা সেন্টার আপনি কোথায় রাখবেন, নাকি সেন্ট্রালাইজ ডেটা করবেন নাকি ডিসেন্ট্রালাইজ করবেন, এটি আপনার হাতে, আপনার চয়েস। বাট ব্লকচেইন টেকনোলজি ইজ এ ডিসেন্ট্রালাইজ, এবং আমরা জানি কেন, বিকজ এটা আসলে সেন্ট্রালাইজ করা সম্ভব না, প্রয়োজনও নাই, এবং এটি করা সম্ভব ছিল না। সো এখন আমরা একটা উদাহরণ নিয়েছিলাম যে আমাদের ডেক্স অ্যাপ নামে একটা, আমরা একটা সফটওয়্যার, একটা অ্যাপস নিয়ে কাজ করছিলাম। সেটিকে যদি উদাহরণ দিই যে আপনার হোয়াটসঅ্যাপ যদি তাদের, আপনার এই যে সার্ভার মাইএসকিউএল ইউজ করে, তাদের যে ডেটাবেস বা সার্ভার, সেটা যদি বন্ধ করে তারা যদি আপনার ব্লকচেইনের ডেটাবেস ইউজ করে বা সেন্ট্রালাইজ, তাহলে এটাকে সেন্ট্রাল ডেটাবেস, তাহলে বলবো ব্লকচেইনের সেন্ট্রাল ডেটাবেস। আর ডিসেন্ট্রালাইজ ডেটাবেস আমরা যে উদাহরণ দিয়েছিলাম ডেক্স অ্যাপের মাধ্যমে, যে এখানে আসলে আমরা ডিসেন্ট্রালাইজ থাকবে এবং ব্লকচেইন ইউজ করব। এখানে দেখেন আমরা ব্লকচেইন ইউজ করেছি ডেটাবেস, এবং এটা কোনো সেন্টার বলে কিছু নাই। সো এখন থেকে আমরা আর সেন্ট্রাল ডেটাবেসের কোনো ধারণা এখানে রাখবো না, বিকজ সেন্ট্রাল ডেটাবেস নিয়ে ব্লকচেইন কাজ করে না। বোঝার জন্য আমরা বুঝেছি, আমাদের এখন ডিসকাশনের এরিয়া হচ্ছে ডিসেন্ট্রালাইজ ডেটাবেস। এখন ডিস্ট্রিবিউটেড লেজার বলতে কি বোঝা যায়? ব্লকচেইন দিয়ে আমরা যে নতুন ডেটাবেসটি তৈরি করলাম, সেই ডেটাবেসটিকে অন্যভাবে বলা যায় লেজার। আমরা অ্যাকাউন্টসে লেজার বলে থাকি, হ্যাঁ, বাংলায় খতিয়ান বলা আমরা লেজার বলি। সো ব্লকচেইনের মাধ্যমে যে কোনো লেজার, আমি যেমন শুরুতে দবির এবং শফিক কথা বলছিল, ওইখানে কনভারসেশনের কয়েকটা আপনারা দেখেছিলেন রো এবং কলাম ছিল, দ্যাট ইজ অলসো এ পার্ট অফ, আই মিন দ্য ডেটাবেস, এবং এটাকে লেজার বলা যায়। কিন্তু যেহেতু ফাইন্যান্সিয়াল টাকা পয়সা ট্রান্সফার, মানি এক্সচেঞ্জ নিয়েই হচ্ছে ব্লকচেইনের মূলত কাজ, সেই কারণে এই যে ব্লকচেইন যে নতুন ধরনের আমরা ডিসকাস করলাম যে ডিসেন্ট্রালাইজ যে ডেটাবেসটা, এবং এটা কোনো সেন্ট্রালাইজ না, এটা আপনার হ্যাশট্যাগের মাধ্যমে তৈরি করা হয়, এই ডেটাবেসটাকে আমরা লেজার বলছি। যখন এই ডেটাবেস বা লেজার সবার মাঝে ডিস্ট্রিবিউট করা থাকে, সেন্ট্রালাইজ থাকে না, তখন তাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড লেজার। অর্থাৎ আমরা ব্লকচেইনের যে ডেটাবেস ইউজ করব, সেই ডেটাবেসকে আমরা বলছি লেজার প্রথম। আর এই লেজারটা যখন সেন্ট্রালাইজ না থেকে সবার কাছে ডিস্ট্রিবিউটেড থাকে, তখন এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড লেজার। এর বাইরে একটা আপনার আর যখন ডেটাবেসটি একটি সেন্টারে থাকুন, তখন এটা সেন্ট্রাল লেজার বলা হয়। যদিও সেন্ট্রাল লেজার আমাদের আলোচ্য বিষয় না, আমরা ডিস্ট্রিবিউটেড লেজার, হ্যাঁ, এবং এই পাবলিক লেজার নিয়ে আমরা কথা বলবো। এখন যেহেতু সেন্ট্রাল লেজারকে সেভাবে আমরা ভরসা করতে পারছি না, কারণ কি এখানে ডেটা হেক হইতে পারে, কারোর প্রতি ডিপেন্ডেন্সি থাকতে পারে, একটা সার্ভারের উপর আমাদের ডিপেন্ডেন্সি, সেজন্য আমরা হয়তো ওভাবে ট্রাস্ট রাখতে পারছি না, অথবা
আমাদের যে ডেটা অথবা ডেটার যে অ্যাসেটের রেকর্ড, আমাদের বিভিন্ন অ্যাসেট বিভিন্ন ধরনের, যেমন বাংলাদেশের কনটেক্সটে কিন্তু অলরেডি জমির যে রেকর্ড এটাকে ব্লকচেইনের মাধ্যমে আনার চেষ্টা করা হচ্ছে। তো এই জমির যে ডকুমেন্ট, খতিয়ান, লেজার, এগুলো যদি আপনার অ্যাসেট রেকর্ড থাকে তাহলে সেগুলোকে আমরা আসলে সেন্ট্রালাইজ থাকলে আমরা ট্রাস্ট করতে পারবো না, বিকজ একটা সেন্টারের ডেটা ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে, ডিলিট হয়ে গেলে, ক্র্যাশ করে গেলে সার্ভার, তখন সব চলে যাবে, যে কারণে আমরা সেন্টারকে সেভাবে সিকিউর মনে করছি না। তাই আমরা ব্লকচেইন ডেটাবেস গুলোকে ডিসেন্ট্রালাইজ ভাবে পরিচালনা করা হয়। এর ফলে আমরা মূলত বুঝি যে ব্লকচেইন মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ ডেটাবেস। তাহলে আমরা আবারও রিইনফোর্স করলাম যে ব্লকচেইন মানে হচ্ছে মূলত ডিসেন্ট্রালাইজ ডেটাবেস বা ডিস্ট্রিবিউটেড লেজারের মাধ্যমে কাজ করে। এখন আমাদের পূর্বে তৈরি করা ডেস্কটপের ট্রেডিশনাল ডেটাবেস পরিবর্তন করে আমরা আবার চেঞ্জ করে আমরা এখন কি করলাম, ব্লকচেইনের ডেটাবেস ব্যবহার শুরু করলাম। ধরেন আমরা একটা ডেস্কটপ বানিয়েছিলাম যেখান থেকে আমরা টাকা পয়সা ট্রান্সফার করব, কথা বলবো, সেইটার আমরা প্রথমে তো সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজ কনফার্ম, এবং এটা এই ডেটাবেসটা আবার আমরা ব্লকচেইনের যে ব্লক তৈরি করার মাধ্যমে যে চেইনটা তৈরি হয় এবং ব্লকচেইনের যে ডেটাবেস সেই ডেটাবেসটা ইউজ করব। এখন এটা ইউজ করতে যে আমরা কি করব, টাকা পাঠাতে চাচ্ছি, এখন আমরা ডেস্কটপের মাধ্যমে টাকা পাঠাবো, মেইন ডিসকাশনে আমরা শুরু করে দিয়েছিলাম। সো এখানে দবিরের কাছে 100 টাকা ছিল, দবির কি করলো, এই 100 টাকা পাঠিয়ে দিল শফিকের কাছে। তাহলে শফিকের কাছে 100 টাকা আগে ছিল, দবিরের 100 টাকা পেয়ে তার হয়ে গেল 200 টাকা। তাহলে আবারও বলছি, দবিরের কাছে 100 টাকা ছিল, শফিকের কাছে 100 টাকা ছিল, দবির তার 100 টাকা পাঠিয়ে দিল শফিকের কাছে, তাহলে শফিকের ব্যালেন্স হয়ে গেল 200 টাকা। এখন শফিক আবার এই 100 টাকার বদলে, এই 200 টাকার বদলে 400 টাকা পাঠিয়ে দিল। এটা কি পারা যাবে? এটা কি সম্ভব? এই যে শেয়ার মার্কেট আমরা শর্ট সেলিং দেখি, অনেক সময় আমার কাছে শেয়ার না থাকার পর আমরা সেল করে ফেলতাম, এক সময় ছিল, এটাকে শর্ট সেলিং বলে। তাহলে কি এই ব্লকচেইনের মাধ্যমে এটা সম্ভব? এটি হলে তো খুব রিস্কি। এটি কি সম্ভব? কোশ্চেন হচ্ছে যে আমরা এই যে ট্রান্সফার করার কথা বলেছি কিন্তু কোনো লজিক সেট করিনি, কি হলে কি হবে, টাকা বেশি থাকলে পাঠানো যাবে, কম থাকলে পাঠানো যাবে না, এই ধরনের কোনো লজিক নিয়ে আমরা এখনো ডিসকাস করিনি, কিন্তু এটা ব্লকচেইনে খুব ভালোভাবে আছে। সেই ডিসকাশনটাই আমরা এখন করব, যদি আপনারা এই এক্সাম্পলটা বুঝে থাকেন। এই যে 400 টাকা তার আছে 200 টাকা, সে যে 400 টাকা পাঠাতে পারবে না, এটা নিশ্চয়ই একটা লজিক থাকতে হবে। এটাকে বলা হয় কনসেনসাস অ্যালগরিদম। এই জিনিসটাকে বলা হয় কনসেনসাস অ্যালগরিদম। এবং এই কনসেনসাস অ্যালগরিদমের বিভিন্ন রকম ওয়েতে অ্যাপ্রুভ করা যায়, বাট প্রুফ অফ ওয়ার্ক যেটাকে বলা হয় প্রুফ অফ ওয়ার্ক, এটা ব্লকচেইন টেকনোলজি ইউজ করা হয়। প্রুফ অফ ওয়ার্ক মানে যে আমি শুরুতেই বলছিলাম যে আমরা ডিসেন্ট্রালাইজ আপনার ডেটাবেস ইউজ করব এবং এখানে অনেক ডিস্ট্রিবিউটেড লেজারের মাধ্যমে অনেক অনেক লোকের কাছে তথ্য থাকবে। আমরা জানি এখান থেকে 51% লোক যদি অ্যাপ্রুভ করে যে না, এই তার কাছে 200 টাকা আছে, 200 টাকাই সে দিতে পারবে, 400 টাকা পারবে না, তখন তার এই 400 টাকার ট্রানজেকশনটা ইনভ্যালিড হয়ে যাবে, নাল হয়ে যাবে। সো এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রুফ অফ ওয়ার্ক। এবার আপনি আসেন, তাহলে এই মাইনাররা যে প্রুফ অফ ওয়ার্ক যারা করলো তাদের কাজটা কি, তাদের ভূমিকা কি? আমরা অনেকে মনে করি মাইনিং মানে হচ্ছে যে খনি খুঁজে খুঁজে গোল্ডের মতো করে আপনার ব্লকচেইনের ক্রিপ্টোকারেন্সি আপনার বের করা। হ্যাঁ, আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সি বের করা বা আমরা কিন্তু বিটকয়েন বের করাকে মাইনিং বলে না, মাইনিং হচ্ছে অথেন্টিকেশন। সো মাইনিং এর সম্পর্কে আমাদের যে ধারণা সেটা চেঞ্জ হবে। তার আগে বলি, মাইনিং করতে গেলে একটা পিসি, হার্ড ডিস্ক এবং র্যাম এবং অন্য অন্য জিনিসগুলো লাগে। এটি খুব হাই কনফিগারেশনে লাগে, এই কারণে এটাই হচ্ছে মাইনারদের ইনভেস্টমেন্ট। এই মাইনারদের এটাই হচ্ছে বেসিক ইনভেস্টমেন্ট। তার একটা সফটওয়্যার এবং সে ইনস্টল করে নিবে, সেটার মাধ্যমে সে ব্লকচেইনের এই মাইনিং এর কাজটা করতে পারবে এবং তার এই হাই কনফিগারেশন পিসি থাকতে হবে। এখন আসেন, আমি শুরুতেই বলেছিলাম, আগেই বলেছিলাম যে এই যে 400 টাকা 200 টাকা থাকার পরও 400 টাকা পাঠাতে পারছিল, এটা সে পারবে না, কারণ এই তার যে 200 টাকা আছে এই লেজারটা, এটা তো তার প্রাইভেট কিছু টাকা জমা আছে কিন্তু পাবলিক ইনফরমেশন আছে, মানে সেই টাকাটা কেউ নিতে পারবে না, কারণ এই টাকাটা নিতে গেলে বা ট্রান্সফার করতে গেলে তার একটা প্রাইভেট কি ইউজ করতে হবে। কিন্তু পাবলিক ইনফরমেশন মাধ্যমে সবাই জানে যে তার কাছে আসলে 400 টাকা নাই, আছে 200 টাকা, লাইক ব্যাংকের স্টেটমেন্টের মতো। যে কারণে যারা এইখানে ডেটাবেজে সংশ্লিষ্ট, আমরা জানি যে আমরা এই যে যেহেতু আমরা ডিসেন্ট্রালাইজ ডেটাবেজ ইউজ করব, এই ডিসেন্ট্রালাইজ ডেটাবেজ ইউজ করার জন্য শুধু আমার আপনার পিসিতে, দবির এবং সবিরের পিসিতে কিন্তু সব তথ্য রাখা কঠিন হয়ে যাবে এবং যে কোনো একটা পিসি নষ্ট হয়ে গেলে, যে কোনো একটা মোবাইল নষ্ট হয়ে গেলে, যে কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। এই কারণে আমরা ইনভাইট করি এই ব্লকচেইন টেকনোলজিতে, বিটকয়েন সিস্টেমে আমরা দেখি অনেক মাইনারদের কি ইনক্লুড করা এবং তারা শক্তিশালী একটা আপনার পিসি নিয়ে, হ্যাঁ, শক্তিশালী পিসি নিয়ে, হাই কনফিগারেশন পিসি নিয়ে তারা এই নেটওয়ার্কে জয়েন করে
এবং সারা পৃথিবীতে যে লক্ষ লক্ষ মাইনার আছে, যে কোনো ট্রানজেকশন ভ্যালিডেটেড হইতে হলে তার 51% মাইনারের কনসেনসাস থাকতে, অর্থাৎ 51% মাইনার যদি এগ্রি করে না আমার তথ্য ঠিক আছে, আমি চেক করে দেখলাম, এবং সে কিন্তু যে কোনো সময় লগ ইন করতে পারে না, তাকে একটা ম্যাথমেটিক্যাল অ্যালগরিদম ফেস করে, আমরা যখন দেখি যে বিভিন্ন সময় আমরা কম্পিউটারে আমরা রোবট কিনা এটা চেক করার জন্য আমাদের বিভিন্ন রকম উল্টা কুকুর বা উল্টা খরগোশ দিয়ে শো করে, অথবা বিভিন্ন আপার কেস লোয়ার কেস ইউজ করে আমাদের বিভিন্ন ধরনের টেক্সট লিখে আমাদেরকে প্রুফ করতে হয় উই আর নট রোবট, উই আর হিউম্যান। সো সিমিলারলি মাইনারদেরকে এখানে লগ ইন করতে গেলে তাদেরকে একটা ম্যাথমেটিক্যাল পাজেল সলভ করে তাদের ঢুকতে হয়, এবং তারা যখন এই তথ্যটা অ্যাপ্রুভ করে মোর দ্যান 51% অফ দ্য টোটাল মাইনার্স, তখন এই ট্রানজেকশনটা অ্যাপ্রুভ হয় এবং ভ্যালিডেট হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় কনসেনসাস। এবং কোন কোন জায়গায় মাইনারে যদি দেখে যে আগের হ্যাশট্যাগের সঙ্গে নতুন হ্যাশট্যাগের মিল আছে এবং এটার সঙ্গে আবার পরবর্তীটা মিল আছে, তখন তারা অ্যাপ্রুভ করে। কিন্তু যদি কখনো দেখা যায় যে আগের হ্যাশট্যাগটা এখানে আসছে ঠিক মতো, কিন্তু এই হ্যাশট্যাগের সাথে পরের হ্যাশট্যাগে এখানে যেটা ছিল 6BQ1, এখানে 6BQ1 না হয়ে এখানে সে লিখে ফেলছে এখানে যে H6 2Y, যদি এরকম হয় তখন কিন্তু এটাকে নাল এন্ড ভ্যালিফাইড হয়ে যায়, বোঝা যায় এটা হ্যাকিং হচ্ছে, তখন এই ট্রানজেকশনটা নালিফাই করে দেয় মাইনাররা, এবং এখানে ধরা পড়ে যায় যে এটা ব্লকচেইন সিস্টেমে, ব্লকচেইন সিস্টেম এভাবেই চলে, এবং এভাবেই আমরা ফ্রডটাকে ডিটেক্ট করতে পারি, এবং এখানে হ্যাক করা ইজ নিয়ার টু ইম্পসিবল, বিকজ এই হ্যাশ তৈরি করা খুবই একটা দ্রুত সময় হয়ে যায়, এবং এই প্রসেসটা অ্যালগরিদমটা একটা সময় নিয়ে কাজ করে, ফলে যেটা হয় যে কোনোভাবেই এখানে হ্যাক করাটা আপাতত দৃষ্টিতে খুবই কঠিন মনে হচ্ছে, আনলেস আদারওয়াইজ কেউ যদি 51% কে বায়াস করে না ফেলে। ধরেন একটা কারেন্সি বের হলো, সেই কারেন্সিতে ধরেন এটা ব্লকচেইন, এটা আমরা বিটকয়েন না, অন্য একটা কারেন্সি, লেটস সে বাংলা চেইন বা বাংলা কারেন্সি নামে একটা ডিজিটাল কারেন্সি হলো। এখন আমরা এখানে 1 লাখ লোককে আমরা এখানে মাইনার করলাম, 1 লাখের ভিতর 60,000 লোকই আমার নিজের চ্যানেলে, এখন 60,000 লোক যদি একমত হয়ে এটাকে অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু সম্ভব। তার মানে এখানে আপনার হচ্ছে যে হ্যাক করা হয়তো যাবে না, যাচ্ছে না, কিন্তু মাইনারদের কনসেনসাসটা বায়াস হলে এবং যদি কোনোভাবে কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এখানে একটা স্টিল দেয়ার ইজ এ চান্স অফ ম্যানিপুলেশন। সো এটা আমরা বুঝলাম। এখন এই যে মাইনাররা কাজ করলো, এই মাইনাররা যে তথ্য পায়, এই তথ্য ওভারঅল তথ্যকে বলা হয় নোড, এবং এই যে যারা পিসি ছাড়া ছোট ছোট ল্যাপটপ ছোট ডিভাইসে যারা পার্সিয়াল নোড থাকে এবং যারা বড় সার্ভার নিয়ে কাজ করে এবং যাদের সার্ভার স্ট্রং তাদেরকে বলা হয় ফুল নোড। সো টোটাল মাইনারদের ভিতরে কারো কারো পার্সিয়াল নোডও থাকে, কারো কারো ফুল নোড থাকে, ওভারঅল সিস্টেমটাকে বলা হয় নোড, এই জিনিসটাকে বলা হয় নোড, NODE। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে ব্লকচেইনের ডেটাগুলো কোথায় স্টোর করা হয়। আসলে মূলত এগুলো জমা হয় হচ্ছে কম্পিউটার, আপনার মোবাইল, আপনার ডিভাইস। অর্থাৎ যেহেতু বলছিলাম ব্লকচেইন টেকনোলজি ডিসেন্ট্রালাইজ হয়, এটা সেন্ট্রালাইজ না, অতএব এখানে কিন্তু তারা কোনো সেন্ট্রালাইজ ডেটাবেস ইউজ করছে না। অতএব যতগুলো মাইনার এখানে জয়েন করছে সমস্ত মাইনারদের পিসি গুলো, ল্যাপটপ গুলো, তাদের হচ্ছে ডিভাইস গুলো, মোবাইল গুলো হচ্ছে এখানে ডেটাবেস হিসেবে ইউজ করছে, এবং এটাকে বলা হয় নোড। এরপরে তাহলে এই মাইনারে কি ফ্রি বসে থাকবে? তারা এই হাই কনফিগারেশন কম্পিউটার নিয়ে বসলো, তারা এই লজিক গুলো ঘেটে দেখলো, প্রুফ অফ ওয়ার্ক প্রমাণ করলো, তারা কনসেনসাস দিল, তারা এই বিভিন্ন রকম ভ্যালিডেট করলো যেটা কোনো হ্যাকিং হচ্ছে কিনা, এই কাজগুলো তারা করলো, তারা এই নোটগুলো, তারা এই তথ্যগুলো তাদের পিসিতে রাখলো, তাহলে তারা ফ্রি করবে না। এই মাইনিং করে তারা একটা যৎসামান্য অংশ পায়, বাট প্রচুর ট্রানজেকশনের মাধ্যমে ওভারঅল ইনকামটা অনেক বেশি হয়। আমরা যখন ব্লকচেইনের মাধ্যমে ডিজিটাল কারেন্সি অথবা ডিজিটাল টাকা লেনদেন করি, তখন টাকার একটি ক্ষুদ্র অংশ মাইনিং এ অংশগ্রহণকারী যে যারা আছে তাদেরকে প্রদান করি। এই প্রসেসকে বলা হয় মাইনিং প্রসেস। অর্থাৎ আমরা আজকে বুঝতে পারলাম যে মাইনিং কিন্তু খনি খুঁজে মাটির নিচ থেকে ব্লকচেইন বের করা না, অর্থাৎ বিটকয়েন অথবা আদার ক্রিপ্টোকারেন্সি বের করা না। এটা আসলে অ্যালগরিদম সলভ করে লজিক্যালি হচ্ছে আপনি যখন এই কনসেনসাস দিবেন, আপনি এই ডেটাটা ভ্যালিডেট করবেন, আপনি কাজ করবেন, এবং এটা ঢোকার জন্য আপনার নলেজ লাগবে, একটা নির্দিষ্ট ওয়েতে আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এই প্রসেসের মাধ্যমে যখন আপনি করবেন তখন একটা ক্ষুদ্র অংশ, এক একটা ট্রানজেকশনের একটা পার্ট আপনি পাবেন, এবং এই অ্যাগ্রিগেটলি কাজ করতে থাকলে একটা বড় ইনকাম করা এখানে সম্ভব। সো বাংলাদেশে এখনো অ্যাপ্রুভ হয়নি, কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, সারা পৃথিবীতে অনেক জায়গায় চলছে। সো দিস ইজ দ্য বেসিক অ্যাবাউট দ্য ব্লকচেইন। আই হোপ যে ইউ এনজয়েড দ্য টোটাল 3 সেশন 1 2 3। যারা আগের দুটি ভিডিও দেখেননি আমি রিকোয়েস্ট করব পর্ব 1 এবং পর্ব 2 দেখেন, এবং আমি এরপরে আরো স্পেসিফিক টপিকসে সাপ্লাই চেইন, ফাইন্যান্স এবং অন্যান্য এরিয়া নিয়ে ব্লকচেইনের আরো ডিটেইল ভিডিও বানাবো। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।